প্লাস্টিকের ভয়াবহতায় বুড়িগঙ্গা সহ অনেক নদীর অস্তিত্ব প্রায় বিলীনের পথে। ২০০২ সালে পলিথিন নিষিদ্ধ হলেও আজ পর্যন্ত দেশে বন্ধ হয়নি নিষিদ্ধ পলিথিনের ব্যবহার আর উৎপাদন। এই পলিথিনের প্রভাবে দূষণের শিকার হচ্ছে নদ নদী, ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রকৃতি। এছাড়া তুরাগ, কর্ণফুলী ও সুন্দরবনের অভ্যন্তরীণ নদীগুলোতেও প্লাস্টিক ও পলিথিন দূষণ ভয়াবহ পর্যায়ে রয়েছে। এশিয়ার গঙ্গা, সিন্ধু, মেকং, ইয়াংজি সহ বিশ্বের অন্যতম প্রধান নদীগুলোতেও এই দূষণ হচ্ছে। এই নদীগুলো দৈনন্দিন ব্যবহৃত প্লাস্টিক বর্জ্য, বোতল ও প্যাকেটের কারণে মারাত্মকভাবে দূষিত হচ্ছে। ঈদযাত্রায় বিপুল সংখ্যক মানুষের যাতায়াত, এদের ব্যবহৃত পলিথিন পরিবেশ দূষণের অন্যতম ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। পূর্বের তথ্যানুযায়ী ঈদুল ফিতর ও ঈদুল আজহায় যাত্রীদের অতিরিক্ত চাপ সামলাতে সদরঘাট থেকে প্রতিদিন প্রায় ৬০ থেকে ৬৫টি নিয়মিত লঞ্চ ছাড়াও বিশেষ লঞ্চ সার্ভিসের অধীনে ১০০ থেকে ১৭৫টি পর্যন্ত লঞ্চ যাতায়াত করে থাকে। অধিকাংশ লঞ্চের ধারণ ক্ষমতা ২,০০০ বা তার নিচে। প্রতিটি লঞ্চে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন করা হয়। এক গবেষণায় দেখা গেছে, আসা যাওয়ার পথে একজন মানুষ গড়ে ৫টি পলিথিন অথবা পানির বোতল ব্যবহার করে। লঞ্চ থেকে নামার সময় স্বাভাবিকভাবেই যাত্রীরা পলিথিনগুলো লঞ্চে ফেলে যান। তার অনেকটাই লঞ্চের স্বাভাবিক ঝাঁকুনিতে আর বাতাসে নদীতে পড়ে। অবশিষ্ট যা লঞ্চে পড়ে থাকে সেগুলো ঝাড় দিয়ে সেই পানিতেই ফেলে দেয় লঞ্চের কর্মচারীরা। এভাবেই নদীর তলদেশের চিত্র সাংঘাতিক রকমের দূষণের শিকার হচ্ছে। অনুমান করা হয় বুড়িগঙ্গার তলদেশে ১০ থেকে ১২ ফুটের প্লাস্টিকের স্তর আছে। অনেকে বাড়ি যায়, ট্রেন, লঞ্চ, বাস বিভিন্ন মাধ্যমে যায়। তো যাওয়ার সময় খাবারগুলো অনেক সময় পলিথিন কিংবা প্লাস্টিক জাতীয় বহন করে। তো অনেক সময় হয় কি, আমরা খাবার খেয়ে যত্র ফেলে দিই। এই ফেলে দেওয়াটা কিন্তু পরিবেশের জন্য ক্ষতিকর। তো আমরা এগুলোকে ফেলে না দিয়ে নির্দিষ্ট জায়গায় রেখে দেব এবং নামার পর যেখানে নামবো আমরা সেখানে নির্দিষ্ট জায়গায় ফেলে রাখবো। এতে হবে কি, পরিবেশের রক্ষা হবে, আমাদের পরিবেশ দূষণ হবে না, আমার ব্যক্তি ইমেজ তৈরি হবে এবং অন্যরা সেগুলো ফলো করবে। আমাদের যারা বাচ্চারা আছে তারা ফলো করে যে বাবা এখানে ময়লার পালায় না, নির্দিষ্ট জায়গায় পালাইছে, তাহলে সেও শিখবে। জগতের যত বিখ্যাত নগর গড়ে উঠেছে নদীকে কেন্দ্র করে। ঠিক তারই ধারাবাহিকতায় ৪০০ বছর আগে বুড়িগঙ্গা নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা ঢাকা নগরী। সেই বুড়িগঙ্গা আজ প্রাণহীন। প্লাস্টিক আর পলিথিনের বর্জ্যে বন্ধ্যা প্রায়। প্রতিটি মানুষের এই সচেতনতা দরকার যে পলিথিন নামক এই প্লাস্টিক আমাদের জীবনের বিশাল বড় ঝুঁকিতে ফেলে দিচ্ছে। যত্রতত্র ফেলে দুর্ঘটনা, পরিবেশ দূষণ থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখতে পারি। দুই সাইডের আবর্জনা যেভাবে মনে করেন নদীতে নামতেছে, এতে করে আমাদের মনে করেন পরিবেশ অনেক নষ্ট হয়ে যেতেছে, আরও দিন দিন মনে করেন নষ্ট হয়ে যাবে। আর এই নদীতে আগে মনে করেন যে মাছ ছিল, আমরা ধইরা খাইছি, ছোট ছোট মাছ ছিল, অনেক ধরনের পাঁচমিশালি, শিং মাছ, কই মাছ, অনেক ধরনের মাছ ছিল। আমরা আসলে ওই দুগা মনে করেন জালি দিয়েও কিছু মাছ ধরে খাইতে পারছি। নদীতে কোনো মাছই নেই এখন। বুড়িগঙ্গা নদীর তলদেশ ও নদীর দুই পাড় এখন অবৈধ প্লাস্টিকের কারখানার দখলে। নদীর দুই প্রান্তে গড়ে উঠেছে শত শত প্লাস্টিকের কারখানা। সারা দেশ থেকে সংগ্রহ করা পলিথিন আর প্লাস্টিক ধোয়ার কাজে ব্যবহার করা হয় এই বুড়িগঙ্গার পানি। নদীকে ডাস্টবিনের মতো ব্যবহারের ফলে দূষিত হচ্ছে নদী, সেই সাথে আশপাশের পরিবেশ। শুধু কারখানা বর্জ্যই নয়, নদীপাড়ের সড়ক থেকে গৃহস্থালির ময়লা ফেলা হচ্ছে নদীতে, যার মধ্যে রাজত্ব নিষিদ্ধ পলিথিনের। প্লাস্টিক শুধু না, যে কোনো বর্জ্য, ইনফ্যাক্ট নদীর বলেন, লেক বলেন বা পন্ড বলেন, যে কোনো জায়গায় এটা তো পানির আলটিমেটলি আপনি দেখেন যে ন্যাচারাল ফ্লো, প্রথম হচ্ছে এটা ন্যাচারাল ফ্লোকে এটা বাধাগ্রস্ত করে। আপনি যেটা বলছেন যে একদম ঢিবির মতো হয়ে যায়। তারপরে প্লাস্টিক, যে আমরা সবসময় দেখেছি যে আমাদের কৃষিকাজের অন্যতম হচ্ছে পলিমাটি, এবং সেই পলিমাটিগুলো কোথা দিয়ে পড়ে, নদীর দুই পাশে এটা হচ্ছে পলিমাটি পড়ার একটা প্রবণতা ছিল। একসময় যখন ইভেন ফ্লাড হইতো বাংলাদেশে, এখন কিন্তু হয় না। আমি বিশেষ করে এই রেইনি সিজনে, বর্ষাকালে আপনার
নদীর দুই পাশে যখন আপনার ফ্লাড হইতো, এই নদীর পানি যখন উঠতো এইটা থেকে যে পলিমাটি আশেপাশে তাদের এই দুই সাইডে পড়তো, এটা দিয়ে পরবর্তী বছরে তার কৃষিকাজের জন্য আলাদা কিন্তু কেমিক্যাল ফার্টিলাইজার তার ইউজ করতে হতো না। এখন আমাদের নদীগুলায় প্রথমত পানি নাই, তারপরে নদীর তলানিতেও যেটা একটু আগেই বললাম যে সেডিমেন্ট হবে বা যেটুক যাবে, যতটুকু পানি মনে করেন যাচ্ছে, সেটা নিচে যে পলিমাটিটা পড়বে সেই পলিমাটিও কিন্তু দ্যাট ইজ কন্টামিনেটেড বাই দিস প্লাস্টিক্স। আপনি যে ওই পলিমাটিটা বা ইভেন ড্রেজিং করে এই মাটিটা কোথাও ফেলবেন, এটা তো আলটিমেটলি তাই করে। আপনি ইভেন এই নদী যদি ড্রেজিং করেন বা খনন করেন বা খাল খনন করে এই মাটিটাও আশেপাশে আপনি নেন, তাহলে সেই মাটিও কিন্তু পলিউটেড মাটি। কারণ প্লাস্টিক হচ্ছে এমন একটা জিনিস, আপনার দেখবেন যে এটার স্বাভাবিক কোনো এটা পচন নাই, এবং এটা আপনার এই জিনিসটা আপনাকে ইভেন যতদিন পরে এবং দীর্ঘ সময় পরে যে মাটির যে সমস্ত কোয়ালিটি বলেন, গুণাগুণ বলেন, তার আমাদের নষ্ট করে দেবে। কামরাঙ্গী চর থেকে বাদামতলী পর্যন্ত এই বর্জ্য সবচেয়ে বেশি। অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের হিসাবে কামরাঙ্গীর চর ও নবাবগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীর পাড়ে পলিথিন ব্যাগ শুকানো হচ্ছে। ব্যবহৃত এসব পলিথিন নদীতে ধুয়ে পাড়ে শুকাতে দেওয়া হয়। ধোয়া ও শুকানোর প্রক্রিয়ায় অনেক পলিথিন নদীতে পড়ে। দ্বিতীয়বার ব্যবহারের অযোগ্য পলিথিনগুলো নদীতে ফেলে দেওয়া হয়। এভাবে বছরের পর বছর বুড়িগঙ্গায় জমছে পলিথিনের স্তর। ঢাকার সদরঘাট ও আশপাশের এলাকায় বুড়িগঙ্গা নদীতে প্রায় 10 ফুট পলিথিনের স্তর পড়েছে। এই অবস্থা আরও ভয়াবহ করে তুলবে ঈদে ঘরমুখ ও ফিরতি পথে লঞ্চ যাত্রায় ব্যাপক সংখ্যক মানুষের ব্যবহৃত পানির বোতল, খাবারের প্যাকেট ও বহনকারী অন্যান্য পলিথিন। প্লাস্টিকের চেইন হচ্ছে অনেক লম্বা, এটা পচতেও আপনার অনেক বছর সময় লাগে এবং তা বিশেষ প্রসেস ছাড়া আপনি এটা করতে পারবেন না। তাহলে এইভাবে এটা হচ্ছে আমাদের মাটি বলেন এটা কন্টামিনেট করতেছে। আর একটা হচ্ছে আপনি যেটা বলছেন পানি নদীতে যখন ফেলবেন, আপনি নদীর পানি তো একই রকম, আপনি এটা প্লাস্টিক ফেলেন বা যে কোনো বর্জ্যই ফেলেন, নদীর পানি তো কন্টামিনেট করবে। একসময় এই নদীর পানি নর্মাল যারা ওয়ার্কার ছিল তারা কিন্তু সরাসরি নদী থেকে পানি খেত। এখন কি আপনি কোনো নদীর পানি টাচ করে ইভেন হাত দিতেও তো অনেকে এটা ফিল করে, আমি মনে করি যে একটু হেজিটেট করে। তা সেই পানি এইভাবে কন্টামিনেটেড হয়েছে বিকজ এই যে আপনি এই প্লাস্টিক বলেন বা অন্য কোনো বর্জ্য। এখন এই প্লাস্টিকটা আসে কোত্থেকে? এটা কিন্তু শুধুমাত্র লঞ্চের থেকেই আসে তা না, কিন্তু আপনি দেখুন এখন রাস্তাঘাটে সব জায়গা মানুষ প্লাস্টিক ফেলছে, কিন্তু এই প্লাস্টিকটা আপনি বৃষ্টি হোক আপনি ড্রেনের ভিতরে ঢুকবে, বা এখানে শহরের ভিতর থেকে ঝাড়ু দিয়েও তারা যেখানে এক জায়গা নিয়ে যাবে সেই জায়গার থেকে দেখবেন নদীর পাড়ে আসে, তারপরে বৃষ্টি হলে এটা নদীর পানিতে ফ্লো করবে। লঞ্চে বলেন, স্টিমারে বলেন, বা ইভেন ব্রিজের উপরে লোকজন দাঁড়ায় দেখবেন একটা কিছু করতেছে, পানি এটা থ্রো করতেছে। নদীর পাড় দিয়ে একটা পরিবহনের ট্রান্সপোর্টে যাচ্ছে, সে কিছু খেয়ে দেখবেন যে প্লাস্টিকের ব্যাগটা জানালা দিয়ে থ্রো করতেছে। এটা হচ্ছে আমাদের একদম ন্যাচারাল হ্যাবিট আমাদের, অথচ সেটা আমরা যে এই জিনিসটা আমাদের পারিবারিকভাবে ছোটোবেলা থেকে প্র্যাকটিস করা দরকার ছিল, বাচ্চাদের থেকে শুরু করে, যে আমরা এই ধরনের জিনিসগুলো কিভাবে কোথায় রাখবো এবং কিভাবে এটা আবার আপনি সময় মতো যে ওয়েস্ট ম্যানেজমেন্ট যেটা আপনার প্লাস্টিক বলেন বা বর্জ্য কিভাবে ব্যবস্থাপনা করবে। এটা ওই বাইরের একটা দেশে বা ডেভেলপড একটা কান্ট্রিতে দেখবেন একটা ছোট্ট বাচ্চা সেও জানে তার এই প্লাস্টিকের জিনিসটা কোথায় রাখবে। স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপসের গবেষণায় দেখা গেছে বুড়িগঙ্গার পাড়ে নদীর মধ্যভাগে মাটির উপর পাওয়া যাচ্ছে প্লাস্টিক। মাটির অন্তত 7 ফুট নিচেও মিলছে প্লাস্টিকের দেখা। পাড়ের এসব প্লাস্টিক পড়ে গিয়ে জমা হয় নদীর তলদেশে। দেখা গেছে মাটির নিচের কোনো কোনো প্লাস্টিক 1 যুগের বেশি পুরনো, আর তা রয়ে গেছে প্রায় একই রকম অবিকৃত। দেশে প্লাস্টিকের ব্যবহার বাড়ছে। 2021 সালে দেওয়া বিশ্বব্যাংকের টুয়ার্ডস আ মাল্টি সেক্টরাল অ্যাকশন প্ল্যান ফর সাস্টেইনেবল প্লাস্টিক ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, দেশের শহরাঞ্চলে মাথাপিছু প্লাস্টিক ব্যবহারের পরিমাণ 2005 সালে ছিল 3 কেজি, 2020 সালে এটি বেড়ে হয়েছে 9 কেজি।
ঢাকা শহরে বার্ষিক মাথাপিছু প্লাস্টিক ব্যবহারের পরিমাণ এ সময়ে 9 থেকে 24 কেজি হয়েছে। দেশে সারা বছর যে পরিমাণ বর্জ্য তৈরি হয় তার 10% প্লাস্টিক পণ্য থেকে আসে। এর 48% মাটিতে পড়ে আর 37% পুনরায় ব্যবহৃত হয়। 12% পড়ে খাল ও নদীতে আর 3% নালাতে গিয়ে মেশে। যত ময়লা সবই তো বুড়িগঙ্গা নামে, আর যত আবর্জনা ময়লাপাতি সব, এটা মানে একটা বাজার আছে, বাজার থেকে যত ময়লা ব্রিজ ময়লা সব নদীতে হালায়। সরকার পদক্ষেপ নিলে নদী পরিষ্কার হয়ে যাবে, পানিও ভালো হবে। দেখ না পানি কী অবস্থা, ব্যবহার করার মতন, ধরার মতন। কোনো নদীতে কোনো মাছ নেই, আগে মাছ ছিল, কচুর মাছ ছিল। সেই সময় তো কোনো ড্রেন আসিল না, যার যার বাসের সামনে বাথরুম আসিল, ওই গালা করে আসলো। এখন তো ড্রেন হয়ে গেছে, বাথরুম সব ঢাকা সেচের ময়লা যত সব এগুলি গঙ্গায়। নদী বাঁচাইতে হইলে কি সরকারের পদ্ধতি নিয়ে তৈব। নদী বাঁচাতে এই 12% বর্জ্য রোধ করা জরুরি। বুড়িগঙ্গা, বালু, তুরাগ, ধলেশ্বরী ও শীতলক্ষ্যা ঢাকার চারপাশের এই 5টি নদ নদীর একই অবস্থা। একই অবস্থা চট্টগ্রামের হালদা ও খুলনার রূপসার। নদীগুলোর তলদেশে এবং ভাসমান অবস্থায় যে প্লাস্টিক আছে তা নিয়ে নানা আলোচনা আছে। এর মধ্যে বুড়িগঙ্গা পাড়ের মাটির গভীরে প্লাস্টিকের উপস্থিতি নিয়ে এই গবেষণার ফল বিশেষজ্ঞদের মধ্যে শঙ্কা তৈরি করেছে। দেশে প্রতিদিন গড়ে 1,40,00,000 পলিথিন ব্যাগ ব্যবহৃত হচ্ছে, যার বেশিরভাগ ফেলা হয় নদীতে। এর প্রভাবে দূষণের শিকার দেশের নদ নদী থেকে আবাদি জমিও। জানা যায় ঢাকায় 7 থেকে 10 ফুট পলিথিনের লেয়ার থাকাতে ভূমির উপরিভাগের পানি অভ্যন্তরে প্রবেশে বাধা সৃষ্টি করে। যেটা আইন হয়েছে যে পলিপ্যাকে বন্ধ করে পাটের ম্যান্ডেটরি প্যাকেজিং অ্যাক্ট, খাদ্য সামগ্রীর ক্ষেত্রে অবশ্যই পাটের বস্তা বা পাটের প্যাকেজিং ইউজ করতে হবে। পাটের প্যাকেজিং ইউজ করার ক্ষেত্রে প্যাকেজিং যেহেতু লুক্রেটিভ হয়, দেখা হয়, সেসব দিক থেকে যেগুলা মনোহারি দ্রব্য সেইগুলো প্যাকেজিং আলাদা হবে। যেগুলা বহন করার জন্য প্যাকেজিং যেগুলো বলি আমরা, চাল মানে গম, এগুলোর প্যাকেজিং ওয়েট ধরার ক্যাপাসিটি থাকতে হবে। সেক্ষেত্রে পলিথিনের চেয়ে পাটের ব্যাগ অনেক বেশি কার্যকর। পলিথিন ও প্লাস্টিকের ক্ষতির কথা ভেবে 2002 সালে পলিথিন নিষিদ্ধ করা হয়। নিষিদ্ধ একটা জিনিস উৎপাদনের জন্য হাজারো কারখানা আছে, তার মানে আমাদের আইন আছে কিন্তু বাস্তবায়ন নেই। প্লাস্টিকের এই ভয়াবহতা রুখতে দায়িত্ব নিয়ে এর ব্যবহার বন্ধ করতে হবে। যাওয়ার পথে যেমন বাসের একটা রুল আছে, বাসের যেটা ড্রাইভার বলেন বা এখানে আমরা সুপারভাইজার বলি, তার একটা রুল আছে। সে যদি একটা দেখেন বড় পলিথিনের ব্যাগ প্রত্যেকটা বাসে রাখে, কালো ব্যাগ বলেন বা যেটা ময়লার ব্যাগ রাখে, যে সেখানে সবাইকে যে আপনারা যাই ওয়েস্ট থাকবে বা বর্জ্য আসবে বা আপনারা খাওয়া দাওয়া করবেন, প্লাস্টিক বলেন কোনো কিছু ময়লা বাইরে ফেলবেন না, ময়লা এইটার ভিতরে দেবেন। সেই জিনিসটা করতে পারে। এটা মানুষকে সচেতন করার জন্য ইন্ডিভিজুয়ালি আমাদের মনে হয় যে ব্যবস্থাপনা থাকতে হবে, সব জায়গায় ব্যবস্থাটা থাকতে হবে। বাস জাস্ট ড্রাইভার ওঠার সাথে বা সুপারভাইজার ওঠার সাথে, বাসের সবাইকে ওঠার সাথে যদি সবাইকে বলে দেয় যে আপনারা কেউ জানালা দিয়ে কোনো ময়লা না ফেলে এইখানে ময়লাটা দিবেন, যে সচেতন করার জন্য একটু অ্যানাউন্স করলেও হয়। এখানে আপনি বলে দিতে পারেন যে কেউ যেন একটা ময়লাও বাইরে না ফেলে। যদি প্রত্যেকটা লেভেলে আপনি বাস বলেন, লঞ্চ বলেন, ইভেন ঘরে বলেন, ইন্ডাস্ট্রিতে বলেন, অফিসে বলেন, আমাদের এটা কিন্তু একটা স্লোগান হয়ে যেতে পারে আমাদের, যে আপনি কোনো অবস্থাতেই ময়লা নির্দিষ্ট স্থান ব্যতীত অন্য কোথাও আপনি ময়লা বা আবর্জনা ফেলবেন না। সেটা প্লাস্টিকের ব্যাগই হোক, সে বার্নেবল হোক আর নন বার্নেবল হোক। প্যাকেটজাত খাবারের কোম্পানিগুলোকে এর দায়িত্ব নেয়ার কথা বলেছেন বিশেষজ্ঞরা। ঈদ যাত্রায় বিপুল সংখ্যক পলিথিন ও পানির বোতল স্ব কোম্পানি প্রণোদনার মাধ্যমে সংগ্রহ করে এর একটা বিহিত হতে পারে। দুইটাই যখন যাই তখন দেখি যে বাসে অনেক পানি, জুসের বোতল, এরকম খাবার, নানান রকমের খাবার, প্লাস্টিকের পলিথিনের ব্যাগ, প্লাস্টিকের বক্স, এগুলো নিয়ে খাবার নিয়ে ওঠে।
খাওয়া যখন শেষ হয়ে যায় তখন জানালা দিয়ে টুক করে ফেলে দেয়। তাতে দুইটা সৃষ্টি হয়, একটা হচ্ছে দুর্ঘটনা ঘটনার একটা সম্ভাবনা তৈরি হয়, আবার হচ্ছে পরিবেশটা দূষিত হয়। এইটা খুবই খারাপ। আমি চেষ্টা করছি সব সময় তাদেরকে, ভাই এটা ফেলেন না। আমি নিজেও কখনো ফেলি না, দরকার হলে পকেটে করে বাড়িতে নিয়ে যাই। আমার মনে হয় আমাদের সকলেরই এই বোধটুকু অন্তত আছে যে আমরা এটা ফেললে এইখানে পরিবেশটা দূষণ হবে। এই বোধটুকু সবার ভিতরে নতুন করে আর জাগ্রত হোক, আমরা পরিবেশটা নষ্ট না করি। সর্বোপরি যাত্রী ও সাধারণ মানুষকে উদ্বুদ্ধকরণের মাধ্যমে নদী বা পরিবেশে পলিথিন, প্লাস্টিক নিক্ষেপের মতো খারাপ অভ্যাস রোধ করা যেতে পারে। আস্তে আস্তে আমরা পলিথিন ব্যবহার আমরা কমিয়ে দিই। বিশেষ করে ঈদের সময় যারা দেশের বাইরে যাবেন, অনেকে মনে করি যে আমি দেখতে পাই আমরা যে পলিথিনের প্যাকেটে করে এই যে বোতল, তারপরে এই সমস্ত জিনিসপত্র এগুলো এখানে সেখানে আমরা ফেলে দিই। তো এগুলো যদি আমরা আস্তে আস্তে অভ্যাস করি যে এগুলো নির্দিষ্ট জায়গা আছে যে ডাস্টবিন, এগুলোতে যদি আমরা ফেলি তাহলে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নর জন্য আমাদের সবার জন্য উপকৃত হবো আমরা, দেশ এবং আমরা নিজেরা। কারণ আমি নিজে দিয়ে ফেলি তাহলে আরেকজন দেখবে, সেও কিন্তু ফেলবে। আর আমি যদি দেখি, একজন লোক দেখে যে আমি ডাস্টবিন নির্দিষ্ট জায়গায় আমি ফেলছি, সেও মনে করবে এই লোকটা যেহেতু এরকম করছে তো আমিও করি, কারণ মনে হয় নিশ্চয় এটাতে আমিও উপকৃত হব এবং মানুষ আমাকে রেসপেক্ট করবে। পরিবেশকে তাদের বাস উপযোগী রাখতে মানুষকেই উদ্যোগী হতে হবে। ঈদ যাত্রায় পরিবেশ রক্ষায় অবৈধ পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার বন্ধে যাত্রীদের কাপড়ের বা পাটের ব্যাগ ব্যবহার করা উচিত। কেনাকাটায় পলিথিন বর্জন, বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলা এবং পলিথিন ব্যাগ পরিবহন না করে পরিবেশ বান্ধব বিকল্প ব্যবহারই মূলত করণীয় হতে পারে।